রিদিতা কি তাহলে কাকিমার কাছে সব বলে ফেলেছে? এর জন্য হয়তো কাকিমা রেগে আছে। দরজার বাহিরে এসব ভাবতে ভাবতে কাকিমা রেগে বলল, এখন তোর আসার সময় হলো? বিয়েটা কি তোর ছিল নাকি অন্য কারো? সকালে যে কাউকে কিছু না বলে চলে গেলি, আর কোথায় গিয়েছিস সেটা কাউকে বলে গেছিস? এখন প্রায় দিনই শেষ, বাড়ি ভর্তি মেহমান, আমি একা তাদেরকে সামলাতে যে কতটা টাফ হয়ে দাঁড়িয়েছিল সেটা আমি নিজেই বুঝতে পারছি। রীতিদা বলল, মা থাক, ওকে বকা দিয়েন না। কাকিমা বলল, দিন দিন তার জ্ঞান বুদ্ধি উন্নতি হবার থেকে অবনতি হচ্ছে বেশি। বৌমাকে নিয়ে খেতে বস, মেয়েটা তোর জন্য সকাল থেকে না খাইয়ে বসে আছে। আমি বললাম, আমার জন্য সে না খাইয়ে বসে থাকবে কেন? কাকিমা বলল, কেন না খাইয়ে বসে থাকবে সেটা বৌমাকে জিজ্ঞেস কর। কাকিমা এই বলে রুমে চলে গেল। আমি বললাম, শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছ। না খাইয়ে থাকলে তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমার ক্ষুধা লাগলে সঠিক সময়ে খেয়ে নিব, সুতরাং আমার জন্য না খাইয়ে বসে থাকার কোনো মানেই হয় না। এই বলে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর রিদিতা আমার রুমে এসে বলল, আজ এমনটা না করলেও পারতেন। আমি নিশ্চুপ হয়ে বসে রইলাম। রিদিতা আবার বলল, আব্বু আম্মু আসছিল তোমার সঙ্গে দেখা করতে। তোমার ফোনে অনেকবার কল মেসেজ দিয়েছিলাম, কিন্তু তার কোনো রেসপন্স পাইনি। এদিকে আব্বু আম্মুকে একের পর এক মিথ্যা কথা বলেই যাচ্ছিলাম যে তুমি খুব শীঘ্রই চলে আসবে, কিন্তু তুমি তো আমার ফোনটাও রিসিভ করোনি। আসবে তো দূরের বিষয়। আমি বললাম, তোমার বাবা মার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে আমার ছিল না, এর জন্য ফোনটা ইচ্ছে করে ধরে নিয়ে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো। রিদিতা বলল, তুমি হয়তো ভুলে যাচ্ছ, তারা আমার শুধু বাবা মা না, তোমার শ্বশুর শাশুড়িও। অ্যাটলিস্ট তাদেরকে কিছু বুঝতে দিও না প্লিজ। আমি চুপ করে আবারও দাঁড়িয়ে রইলাম। এভাবে রিদিতার কথাই নিশ্চুপ থাকতাম। অনেকবারই আমার কাছে আসার চেষ্টা করেছে, কিন্তু প্রতিনিয়ত তাকে দূরে সরিয়ে দিয়েছি। সারাদিন অফিস থেকে বাড়িতে ফিরতাম অনেক রাত করে, সেটা অবশ্য নিজ ইচ্ছায় দেরিতে ফিরতাম। কাকিমা তানিশা তারা ঘুমিয়ে পড়লেও রিদিতা ঠিক জেগে অপেক্ষা করতো কখন বাড়িতে ফিরবো। এভাবেই কেটে গেল 2 মাস। এখনো রিদিতাকে স্ত্রীর মর্যাদা দেয়নি। একদিন রাতে অফিসের কাজ সেরে বাসায় ফিরছি, হঠাৎ লিজান ফোন দিয়ে বলল, দোস্ত যেখানে থাকিস না কেন আমাদের বাসায় চলে আয়, পার্টি আছে। আমি বললাম, কিসের পার্টি? লিজান বলল, হারামি, কিছুদিন আগে বললাম না আমার জন্মদিনের উপলক্ষে আয়োজন করব এবং আমরা সব ফ্রেন্ডরা এক হব। এখন সবাই চলে আসছে, শুধুমাত্র তুই আর সিয়াম এখানে উপস্থিত নেই। আমি বললাম, দোস্ত না গেলে হয় না? আমি এইমাত্র অফিস থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। লিজান বলল, তুই না আসলে কেমনে কি হবে বল? তাছাড়া সব ফ্রেন্ডরা যখন আমরা এক হতে পেরেছি, এর মধ্যে তুই যদি না থাকিস তাহলে সবাই তোকে মিস করবে দোস্ত। প্লিজ একটু সমস্যা হলেও চলে আয়। আমি বললাম, ঠিক আছে, আমি আসছি। তারপর বাড়ি যাওয়া বাদ দিয়ে লিজানের ওখানে চলে আসলাম। ইতিমধ্যে রিদিতা 5বার মিস কলের নোটিফিকেশন আসছে। ফোনের দিকে একবার তাকিয়ে পকেটে রেখে দিলাম। মাঝে মধ্যে রাত একটু বেশি হলে রিদিতা ফোন কিংবা মেসেজে বলবে, দেরি হচ্ছে কেন, জলদি বাসায় এসো। তার এসব মেসেজ প্রতিদিনই দেখতাম, কিন্তু রেসপন্স দিতাম না। আজও রিদিতাকে এড়িয়ে গেলাম। লিজানের বাসায় গিয়ে ভালোই আনন্দ উল্লাসে মেতে উঠলাম। কলেজ লাইফের সব ফ্রেন্ডরাই এখানে আছে। তারা আমাকে দেখা মাত্রই উড়াধুরা মারতে শুরু করলো। আমি বললাম, আরে থাম, মারছিস কেন? রিপন, সজীব, জুয়েল তারা একসাথে বলে উঠলো, শালা বিয়ে করেছিস, আমাদেরকে জানালি না কেন? আমি বললাম, সরি দোস্ত, ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দে। তারপর সবাই মিলে বলল, আচ্ছা মাফ করে দিলাম। এখন বল, রিদিতাকে নিয়ে হানিমুনে কোথায় গিয়েছিস? এই রে সেরেছে, এদেরকে এখন কি বলবো?